নিজে থেকে পালায়নি, আনভীর কিডন্যাপ করেছে ওকে, আর সেটাও শুধুমাত্র রাহির কাছে থাকা আনভীরের সেই গোপন বিষয়টার কারণে। রাহি ভালো করে জানে একবার যদি আনভীরের এই ডিসঅর্ডারটা পাবলিকালি ফাঁস হয়ে যায়, এটা কাল হয়ে দাঁড়াবে ওর মিউজিক ক্যারিয়ারের জন্য। আর তাই আহিকে নিজের কাছে নিয়েছে শুধু রাহিকে ব্ল্যাকমেল করার জন্য। রাহিকে এতটা উদ্গ্রীব হতে দেখে অপূর্ব সন্দেহ আরো প্রগাঢ় হলো। বাঁকা হেসে রাহির উদ্দেশ্যে বলল, এবার বলো তো রাহি, এই এআর কে আসলে কে? রাহি স্বাভাবিক থাকার চেষ্টা করলো, কিন্তু ওর নার্ভ উইক হয়ে গিয়েছে। আমতা আমতা করে বলল, ও ওই সে একজন সিঙ্গার। অপূর্ব হাসলো, আবার বলল, আমি জানতে চাই আহির সাথে ওর সম্পর্কটা কি। বিপাকে পড়ে গেল রাহি। আনভীরের সম্পর্কে ও যা তথ্য জানে সেটা অপূর্বকে দেওয়া অসম্ভব। অপূর্ব এটাও জানে না যে আনভীর আসলে আহির বাবার বন্ধুর ছেলে। রাহি শান্ত করলো নিজেকে, বলে উঠল, সেটা আমায় জিজ্ঞাসা করছো কেন তুমি? মানে সিরিয়াসলি, তোমায় দেখে অন্য বড় বড় ক্ষমতাবান মানুষদের হাঁটু কাঁপে, আর এই এয়ারকের সামনে তুমি ফরকে গেলে? অপূর্বের ইগোতে লাগলো ব্যাপারটা। চোয়াল শক্ত হয়ে এলো আপনা আপনি। রাহি স্বস্তি পেল এতে। অপূর্ব বলে উঠল, ওই রকস্টারকে ছাড়বো না আমি। ভুল জিনিসে হাত বাড়িয়েছে ও। ওর পরিণামটা যে কি হবে শীঘ্রই টের পাবে। অপূর্ব সময় নষ্ট করলো না এবার। রাহির দিকে এক শীতল চাহনি নিক্ষেপ করে চলে গেল। এদিকে বিভ্রান্ত হয়ে আছে রাহি, বুঝতে পারছে না আনভীরের উদ্দেশ্যটা আসলে কি। গতকাল থেকে কথা বলছি না আমি আনভীরের সাথে, না বলার অবশ্য কারণও আছে। তখন ওভাবে হুট করে সুইমিং পুলের টান দেওয়ার কারণে এখনো রেগে আছি আমি ওনার উপর। তার উপর নাহিদ ভাইয়ের সামনে আমায় এমন ভাবে লজ্জায় ফেলে দিলেন, ইচ্ছে করছিল ওনাকে ওখানেই চুবিয়ে মারি আমি। তারপর থেকে আমি সূক্ষ্মভাবে এড়িয়ে চললাম ওনাকে। গতকাল উনি রাতে বাসায় আসার পর একবারও কথা বলিনি আমি, এমনকি ওনার কণ্ঠে গান শোনারও আবদার করিনি। কিন্তু আমার এমন কাণ্ডে পড়াও করলেন আনভীর। উনি কোনো কথা না বলে আবার ড্রেস পাল্টে রাত 11:30 নাগাদ বাইরে চলে গেলেন নাহিদ ভাইয়াকে নিয়ে। নাহিদ ভাইয়া বললো যে স্টার হিটের পক্ষ থেকে একটা পার্টি থ্রো করেছে ওখানকার চিফ। অভিমান আরো গভীরভাবে আমার মনে বিরাজ করে বসলো। চুপচাপ আমি চলে গেলাম ঘুমোতে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আনভীর ঘুমিয়ে আছেন আমার পাশে। আমি ডাকলাম না আর, সম্ভবত রাতে অনেক দেরি করে এসেছেন। এদিকে আমার আজ হসপিটালে একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল ধ্রুব স্যারের সাথে, তাই ওনাকে না ডেকে নাহিদ ভাইয়ের সাথে হসপিটালে চলে গেলাম। আমার সত্যি প্রচুর রাগ হচ্ছিল আনভীরের উপর। লোকটা এমন কেন? একটুও পারলো না নিজ থেকে কথা বলতে। নাহিদ ভাইয়া ড্রাইভিং করতে করতে আমার এই অবস্থা দেখে বলল, এখনো রাগ করে আছেন? আমি নিরুত্তর। এত রাগ করে কি হবে ভাবি? পুলে টান দিয়ে ফেলে এভাবে রাগ করতে লাগে? নাহিদ ভাইয়ের বোকা বোকা কথায় বিরক্তি আমার মাথা চাড়া দিয়ে উঠলো বসলো। দাঁত কিরমিয়ে বললাম, আনভি ঠিকই বলে, আসলে আপনি মাথা মোটা। নাহিদ তপ্ত শ্বাস ছাড়লো। আমাদের দুইজনের জন্য কবে জানি সত্যি সত্যি ও পাগল হয়ে যাবে, এটাই ভাবতে থাকলো আনমনে। আমি এবার একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেললাম। খুব শখ না আনবীরের আমার সামনে ভাব নিয়ে থাকার? আপনার অ্যারোগেন্ট বিহেভ ছুটাবো আমি। এবার আমি মোবাইলে সুইচ অফ করে ফেললাম। আজ একটা কল এলেও আমি ধরবো না আর। আমিও দেখব কতক্ষণ আমায় ছাড়া একটা এতটা নিরুত্তর থাকতে পারে সে। আনবীরকে ইগনোর করার জন্য আমার যা করা দরকার তাই করেছি আমি। আজকে হসপিটালের ম্যানেজিং ডিরেক্টরের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল এখানকার সকল এমপ্লয়ীদের। মূলত এখানকার কিছু ফ্যাসিলিটি বাড়ানোর চিন্তা নিয়ে এই মিটিংটা করা। প্রায় 3 ঘন্টার এই মিটিংয়ে আমাদের ইন্টার্নশিপ কমপ্লিট ট্রেনিং প্রাপ্ত মেডিকেল স্টুডেন্টদের আর কতদিন এভাবে কাজ করতে হবে সেই ব্যাপারেও কিছু আলাপচারিতা হচ্ছিল। মিটিং শেষে আমি ক্লান্তি নিয়ে কেবিনে আসলাম। ধ্রুব স্যারের অন্তর্ভুক্ত হয়ে কাজ করছে বলে আমার কেবিনটা ওনার কেবিনেই ছিল, আর আমার কাজ হচ্ছে সব পেশেন্টদের রিপোর্ট চেক করে সেটার কন্ডিশন স্যারকে বলা। টাইম টেবিল চেক করে আরও এক দফা হতাশ হলাম আমি। সচরাচর আমার ডিউটি দুপুরে পড়ে, কিন্তু আজ পড়েছে সকালে। পরক্ষণে ভাবলাম ভালোই হয়েছে, এতে মোবাইলে এত অ্যাটেনশনও থাকবে না। আবার আনভীর কল দিলেও মাথা ঘামাতে পারবো না। ওনার নির্বিকার ভাবের কথা স্মৃতিচারণ করে রাগে গা শিরশির করে উঠলো আমার। নিজেকে কি ভাবে মানুষটা? কই আমার কেয়ার করবে সেটা না করে নিজের মতো হেসে খেলে বেড়াচ্ছে। আজ আর যাই হোক, মোবাইল যেহেতু অফ করেছি সেটা আর খুলবই না। কল করতে থাকলে করুক সে, ওনাকেও বুঝতে হবে ইগনোর জিনিসটা কত বিচ্ছিরি ব্যাপার। ডিউটি শেষে আমি হসপিটালের ক্যান্টিনে বসেছিলাম চুপচাপ।
টেবিলে রাখা ফ্লিপবোর্ডের কাগজগুলোতে মনোযোগ দিয়ে নিজের শিডিউল দেখতে ব্যস্ত। আমায় এভাবে বসে থাকতে দেখে আমার মেডিকেল ব্যাচমেট ধারা আর ঈশা এসে বসলো আমার পাশে। ওরা নিজেদের মধ্যে আলাপচারিতা চালালেও আমার ওই দিকে মন নেই। হুট করে কেউ বলল, এখন লাঞ্চ টাইম আহি, এসব কাজ তো তোমায় আমি লাঞ্চ টাইমে করতে বলিনি। আমি মাথা উঁচিয়ে দেখলাম ধ্রুব স্যার দাঁড়িয়ে আছেন, অ্যাপ্রনটা এখনো খুলেননি। আমি মিহি হেসে বললাম, অমন কিছু না স্যার, আমি লাঞ্চ করবো না। আপনি কেবিনে প্রফেসরের সাথে ব্যস্ত ছিলেন বলে এখানে এসেছি। তাই বলে লাঞ্চ করবে না? পরে করব, ধারা পাশ কেটে বলে ফেললো। আপনি আমাদের সাথে লাঞ্চ করুন স্যার, এই না হয় পরে করবেন। ডক্টর সিন্তি এখনই এসে পড়বে। ওয়েট, আমি কফি নিয়ে আসি আহির জন্য। স্যার এই কথা বলে যাওয়া মাত্রই ধারা আর ঈশা দুষ্ট হেসে বলে উঠলো, क्या बात है मेरी जान, তুই দেখি স্যারের দিল কা টুকরা হয়ে গিয়েছিস। আমি আর চোখে তাকিয়ে বললাম, সবসময় ফাজলামো না করলে হয় না বুঝি? আরে বুঝবি বুঝবি, পরে না হয় টের পাবে। আচ্ছা শোন তো আহি, তোর কাছে ধ্রুব স্যারের নাম্বার আছে? হ্যাঁ, কেন? ধারার এই কথায় আমি জিজ্ঞেস করলাম ওকে। ধারা এবার বলল, আরে তুই দে তো, এত কিছু জানতে হবে না। এদিকে আমি ভাবছি অন্য কিছু, কারণ আমার ফোন বন্ধ। যদি আনভির আগে ফোন দিয়ে থাকে আর মোবাইল বন্ধ পায়, তবে সুইচ অন করলেই ওনার কাছে SMS যাবে, যেটা সচরাচর সকল সিম কোম্পানিতে হয়ে থাকে। কি হলো দে? ধারার কথা আমার ধ্যান ভাঙলো। সুইচ অন করে কল লিস্ট থেকে এবার স্যারের নাম্বারটা দিতেই হুট করে কল আসলো। কারণ স্ক্রিনে চশমিশ বিলাই নামটা দেখেই রুহ কেঁপে উঠলো আমার। ঈশা স্ক্রিনে এমন অদ্ভুত নাম দেখে, চাশমিশ বিলাইটা আবার কে? তুই যদি জানতি এটাকে, তাহলে এখানেই খুশিতে মরে যেতি। বিড়বিড়িয়ে বললাম কথাটি। ধারা এবার বলল, কি হলো, কল রিসিভ কর। আমায় এভাবে বসে থাকতে দেখে ধারাই মাতব্বরি করে কল রিসিভ করে আমার কানে ধরিয়ে দিল। অপর পাশ থেকে বলে উঠলো, Where are you, Rahim? এই চারটা গম্ভীর শব্দ আমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি প্রতিক্রিয়াহীনভাবে বসে রইলাম। কানের কেবল শুনতে পাচ্ছি অপর মানুষটার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। এর মধ্যে কফির কাপ নিয়ে এলো ধ্রুব স্যার। সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, কফিটা খেয়ে নাও। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার সাথে এরকমই কিছু হয়েছে। ধ্রুব স্যারের কণ্ঠ শুনে অপর পাশে মিয়ে গেলেন আনভির। বুঝলাম এই মিয়ে যাওয়াটা খুব ভালো একটা লক্ষ্য নয়। আমি মোবাইলটা কানে ধরেই ধ্রুব স্যারের দিকে হেসে বললাম, ধন্যবাদ স্যার। ইটস ওকে, আফটার অল আমরা একসাথে কাজ করি, ছোটখাটো ক্ষেত্রে এসব তো চলেই। ফট করে অপর পাশে কলটা কেটে দিলেন আনভির। আমি পরপর দুবার শুকনো ঢোক গিলে তাকিয়ে থাকলাম মোবাইলটার দিকে। এতক্ষণ আমি রেগে থাকলেও এখন ভয় হচ্ছে রীতিমতো। লাঞ্চ টাইম শেষ বলে আর না ভেবে লিফটের দিকে চলে গেলাম। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি 4:30 বাজে। আজকের জন্য কাজ প্রায় শেষ আমার। আজকে হুট করে শিউলি ভাবে কল দিয়েছিল, বলেছিল আগামীকাল আঙ্কেল আন্টির বিবাহ বার্ষিকী, তাই আসতে বলেছিল আমাদের। আমি মিয়ে গেলাম। ভাবি হয়তো ভাবে যে আমাদের ব্যাপারটা অন্য 4-5 জনের মতোই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা আপাত দৃষ্টিতে এমন না। আমি সবসময় আমায় নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করেন, সবকিছুতেই আমায় বাধা। এইদিকে আমি যতটুকু জানি আনভির যাবেন না এই ছোট প্রোগ্রামটিতে, যতই উনি এটা ওনার বাবা মাকে ঘিরেই হোক না কেন। তবু আমি আশ্বস্ত করলাম ভাবিকে, বললাম চেষ্টা করে দেখবো ওনাকে মানানোর। কল কাটার পরে ঈশা জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলি? অপ্রস্তুত হয়ে গেলাম আমি, কেননা আনভিরের কথা মতো আমি কাউকে কিছু বলিনি এই ব্যাপারে। তাই মিনমিনিয়ে বললাম, আমার দুঃসম্পর্কের এক ভাবি দাওয়াত দিয়েছিল আমায়। ও, তুই কি তাহলে মিরপুরের ওই আগের ফ্ল্যাটেই থাকিস, যেটা তোর ওই কাজিন ব্রাদার দিয়েছিল? ঈশা অপূর্ব ভাইয়ার কথা বলতে আমি তৎক্ষণাৎ বললাম, না, অন্য জায়গায় থাকি এখন। একদিন পালে নিয়ে যাস তোর নতুন বাসায়। ঈশার কথা সম্মতি জানালাম আমি, যদিও তা হয়তো সম্ভব না। তখনই এক পিয়ন এসে আমায় বলল, মিস আহি, আপনাকে ডক্টর দুব্রো ডাকছে। ঘড়ির কাঁটায় তাকিয়ে একটু অবাক হলাম। যতটুকু জানি ওনার তো এই সময় হসপিটালে থাকার কথা না, কারণ সন্ধ্যার সময় উনি পুরান ঢাকার সুমনা হসপিটালে বসেন।
যার জন্য আগে ভাগে বের হতে হয়, তাহলে এখন এখানে আছে কেন? এসব ভাবতে ভাবতে আমি দরজা খুলে বললাম, আসবো স্যার? হ্যাঁ আসো। স্যারের অপর পাশে একজন বসে আছে আমার দিকে পিঠ দিয়ে। আমি সেখানে খেয়াল না করেই বললাম, ডেকেছিলেন স্যার? হ্যাঁ, আমি তোমায় একজনের এক্সরে রিপোর্ট রাখতে দিয়েছিলাম না? তুমি তো আর সেটা আমায় দিয়ে যাওনি। ও, ভুলে গিয়েছিলাম, এখনই দিচ্ছি। বলেই আমি ওনার পাশে আমার ডেস্কটার ড্রয়ার খুলে সেই রিপোর্টটা দিলাম। আমি জানি না কার রিপোর্ট ছিল এটা, কিন্তু স্যারের কাছে এটা দেওয়ার সময় যাকে দেখলাম তাকে দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়েছিলাম। আমি আচমকাই বলে উঠি, আপনি? ধ্রুব স্যারের অপোজিটে আনভির বসেছিলেন, ক্যাপ, সানগ্লাস আর মাস্ক পরে থাকায় হয়তো দূর থেকে কেউ ভালোভাবে খেয়াল করেনি ওনাকে। আর এই হসপিটালে কম বেশি অনেক বিজনেসম্যান, সেলিব্রিটি, পলিটিশিয়ানরাই আসে। এর একটি কারণে দেশের বেসরকারি হসপিটালের মধ্যে এটা আপাতত প্রথম সারিতেই আছে, আর দ্বিতীয়ত কারণ এর সুযোগ সুবিধা। আনভির মিহি হেসে বললেন, কেমন আছো তুমি? বিস্মিত হলেন ধ্রুব স্যার, সেই সাথে আমিও, কেননা আমাদের মধ্যে কথা হয়েছিল আমাদের পরিচয় কিছুতেই যেন প্রকাশ না পায়। তাহলে ধ্রুব স্যার এবার জিজ্ঞেস করলেন, আহিকে চিনিস তুই? ধ্রুব স্যার যে আনভিরের স্কুল ব্যাচমেট সেটা জানতাম, কিন্তু এই কথাটি উনি প্রথম দিনেই বলেছিলেন। তবে ধ্রুব স্যারের কথা শুনে একগাল হাসলেন আনভির। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, চিনি তো, শি ইজ মাই বেবি গার্ল। বুকে কেউ 1 কেজি পাথর বসিয়ে দিল আমার। ধ্রুব স্যার বললেন, কি? আই মিন আমার বাবার বন্ধুর মেয়ে। সবসময় বেবি গার্ল বলেই ডাকতাম, এখনো তাই ডাকে, তাই না? বলে আমার দিকে তাকিয়ে চশমার আড়ালে চোখ টিপ মারলেন উনি। আমি তাজ্জব না হয়ে পারলাম না। একটা মানুষ যে কতটা লজ্জা হতে পারে এই চাশমিশ বিলাইটা না দেখলে আমি হয়তো জানতেই পারতাম না। হেসে দিলেন ধ্রুব স্যার, চুলগুলোতে আঙুল চালিয়ে বললেন, আমিও কি ভাবলাম। আনভির কিছু বললেন না আর। এক্সরে রিপোর্টটা আসলে আনভির যার আন্ডারে এবার সং কভার করছেন তার, আর উনি যে এখানে কেন এসেছেন সেটা ভালো মতোই জানি আমি এবার অপ্রস্তুত হয়ে বললাম, আমার দেরি হচ্ছে, গেলাম আমি তাহলে। বলে দ্রুতই বেরোলাম আমি। নাহিদ ভাইয়া নিচে আছেন আমি জানি, তাই এখানে আনভিরের সাথে কথা না বলাটাই ভালো হবে, অন্যথায় কেউ দেখলে হিতে বিপরীত হয়ে যাবে। লিফটে ঢুকেই সুইচে চাপ দিতেই ঝড়ের গতিতে লিফটে ঢুকলেন আনভির। দরজাটা বন্ধ হওয়া মাত্র একেবারে ঘেঁষে দাঁড়ালেন আমার সাথে। আমি নিশ্চল হয়ে গেলাম। ক্রমে টের পেলাম বুকে ধুরুম ধুরুম শব্দ হচ্ছে। আমি আমতা আমতা করে বললাম, কি হয়েছে? আমার এতটা অপ্রস্তুত হতে দেখে তৃপ্তির হাসি দিলেন আনভির। কালো চুল, চিকন ফ্রেমের গ্লাস, ব্লু ডেনিম আর মুখের বাঁকা হাসি তোলপাড় লাগিয়ে দিয়েছে আমার হৃদয়ে। আনভির ঝুঁকে এলেন আমার দিকে, ফিসফিসিয়ে বললেন, অনেক জ্বালিয়েছো আজ আমায়, অনেক জ্বালিয়েছো আজ আমার বেবি গার্ল। এর শোধ ডিরেক্ট বাসায় গিয়ে তুলবো। লিফট খুলতেই উনি বেরিয়ে গেলেন এবার। সাথে ওনার সেই বডিগার্ডটা বাইরে দাঁড়িয়ে আছে। আমায় অবাক করে দিয়ে উনি গাড়ি নিয়ে চলে গেলেন সেখান থেকে। ইশারায় বললেন, নাহিদ ভাই কাউন্টারে আছে আর উনি রাতে আসবেন। এগুলোর কোনো কিছুতেই মন নেই আমার। এখন বড়ই আফসোস হচ্ছে কেন যে মোবাইলটা সুইচ অফ করতে গেলাম। একটু আগের বলা কথাগুলো আবারও স্মৃতিচারিত হতে থাকলো। অনেক জ্বালিয়েছো আজ আমায়, অনেক জ্বালিয়েছো আজ আমার বেবি গার্ল। এর শোধ ডিরেক্ট বাসায় গিয়ে তুলবো। গাড়ি ড্রাইভ করছে আনভির, পাশেই বসা ওর বডিগার্ডটা। সচরাচর বডিগার্ড ড্রাইভ করলেও আজও ড্রাইভ করতে ইচ্ছা করছিল, সেটা কিছুটা রাগবশতই। আহির কথা মাথায় আসতেই আনভির তপ্ত নিঃশ্বাস ছাড়ল। ইচ্ছে করছে ধ্রুবটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে ফেলতে। পরক্ষণে নিজের ভাবনা সম্পর্কে ভাবতেই হেসে দিল। না চাইতে আহি নামক চিন্তা চেতনা মস্তিষ্কে ঘিরে ধরছে বারবার। হঠাৎ পাশে থাকা বডিগার্ড মোবাইলের শিডিউল দেখে বলে উঠল, স্যার বলেছে আপনার একজনের সাথে মিটিং ছিল এআরকে। কার সাথে? একটা এড করার জন্য আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ডাইরেক্টরের সাথে মিট করার জন্য নাইট স্যার টাইম দিয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। ও, বলেই আনভির স্টিয়ারিং ঘুরিয়ে ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার জন্য উদ্যত হলো। এই অ্যাড করার জন্য বিগত 3 মাস যাবৎ ডাইরেক্টর পিছু পিছু ঘুরছিল, কিন্তু সময় বের করতে পারেনি আনভির। পরবর্তীতে বাধ্য হয়ে বলেছিল অন্য কাউকে অফারটা দিতে, কিন্তু রাজি হয়নি ডাইরেক্টর। আনভির তাই পরবর্তীতে কিছু বলেনি আর। হঠাৎ মোবাইলে আননোন নাম্বার থেকে একটা কল আসতে খানিকটা অবাক হলো আনভির। সচরাচর আননোন নাম্বার থেকে কল আসে না, তাই বডিগার্ডকে ইশারা করে বলল, কলটা রিসিভ করো তো। তাই করলো বডিগার্ড। শক্ত গলায় বলল, হ্যালো, কে বলছেন? আনভির তপ্ত শ্বাস ছাড়ল।
এতদিনে একটা গার্ডকেও সে শেখাতে পারেনি কিভাবে নরম গলায় কথা বলতে হবে। রগে রগে এদের কঠোরতা। বডিগার্ড বিস্মিত হলো, বলল। আপনি কি সেটা বলেন? অপর পাশের কথা শুনে বিরক্ত হলো বডিগার্ড। আনভিরকে বলল, মহাশয়, গার্ডদেরা এআরকে বলছে আপনার সাথে কথা বলবে। ওকে, ব্লুটুথ অ্যাক্টিভেট করে কানেক্ট করো, কথা বলছি আমি। তাই করলো বডিগার্ড। আনভির এবার কলের অপর পাশের মানুষটার উদ্দেশ্যে বলল। হ্যালো। অপর পাশের মানুষটা মৌনতা কাটালো কিছুক্ষণ, বলে উঠল, অপূর্ব বলছি, আমি আপনার সাথে দেখা করতে চাই ইয়ারকে, রাইট নাও। বাঁকা হাসি দিল আনভির, বলল, আহা, অপূর্ব হাসান দেখা করবে আর আমি যাব না, তাকে সম্ভব? অ্যাড্রেস পাঠান, দেখা করছি আমি। কল কেটে দেওয়ার শব্দে ক্ষীণ হাসলো আনভির। বডিগার্ড এবার বলল, এআরকে, আপনার তো এখন মিটিংয়ে যাওয়ার কথা। ওনাকে বলে দাও আগামীকাল কথা বলবো। আপাতত এই কাজটা ওনার অ্যাডের রোল প্লে করার থেকেও বেশি ইম্পর্টেন্ট। অ্যাড্রেস অনুযায়ী সেখানে এবার গাড়ি নিয়ে গেল আনভির। প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল যথাস্থানে। ঢাকার বাইরে একটা হাইওয়ে রাস্তা এটি। রাত হওয়ার দরুন শুনশানও বটে। পাশ কেটে শাসা করে বড় বড় ট্রাক গাড়ি ছুটে যাচ্ছে অন্য গন্তব্যের দিকে। আনভির মিরর দিয়ে সামনে পিছনে তাকিয়ে এক কোণে একটা কালো গাড়ি দেখতে পারল। সিক্স সেন্স স্পষ্টভাবে জানান দিচ্ছে কার গাড়ি। বডিগার্ড আনভিরের মতিগতি ধরতে পারছে না। অজান্তেই তাই সে নিজের গানে ট্রিগার লক খুলে ফেলল। গাড়িতে নিয়ে সেখান থেকে বেরোলো আনভির। অপূর্ব গাড়িতেই বসে আছে, আর তার পাশের মানুষটাকে দেখে বাঁকা হাসি দিল সে। কেননা সেটা আর কেউ না, রাহি ছিল। অপূর্বকে দেখে আনভির বলে উঠল, তো কেমন আছেন অপূর্ব? আমায় মিস করছিলেন বুঝি? আনভিরকে সব ঠাট্টা মশগুলের কথাগুলো শুনে অপূর্বর ইচ্ছে করছে এখন এই রক স্টারকে শেষ করে ফেলতে। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে, বলে উঠল, আপনাকে না, আইকে মিস করছি। হাসলো আনভির। অপূর্বর দিকে প্রগাঢ় দৃষ্টি ফেলে বলল, আহি আপাত মস্তক আমার, ওকে কেন্দ্র করে যা হবে সেগুলো সব আমার। সেই হিসেবে ওকে মিস করার রাইট আমার, মিস্টার অপূর্ব হাসান। ডোন্ট ডেয়ার টু সে ইট অ্যাগেইন। অপূর্বের পাশে দাঁড়িয়ে থাকা রাহি শুকনো ঢোক গেল আনভিরের এমন শীতল কণ্ঠ। আনভির উপর দিয়ে সহজ সরল থাকার চেষ্টা করলেও চাইলে অপূর্ব থেকেও ভয়ঙ্কর হতে পারে, এটাই স্পষ্ট ইঙ্গিত পেয়েছে ওর কথায়। অপূর্ব এবার বলল, দেখুন ডক্টর, কি দরকার এসব খামখেয়ালি ঝামেলায় পড়ার? আপনার এক ইশারায় তো অজস্র মেয়ে বিছানায় শুতে দ্বিধাবোধ করবে না। তো আহির পেছনে খামোকা ঘুরে কোনো লাভ আছে? আমি সিম্পলি একটা জিনিস বোঝাই, আই আজ যে এই পর্যায়ে বেঁচে আছে সেটা আমার জন্য। আরে ওর বাপেই ওকে বাঁচিয়ে রাখতে চায় না, সেদিকে আপনি খামাকা ওকে নিয়ে পড়ে আছেন কেন? কি সম্পর্ক আপনার রাহির সাথে? আনভির এবার নির্বিকার চোখে তাকালো রাহির দিকে। রাহি বুঝেছে যে কিসের ইঙ্গিত করতে চেয়েছে সে। আনভির এবার বলে উঠল, খুঁজে বের করুন। আমি বললাম তো আহি আমার কাছে। এখন আমার সাথে ওর সম্পর্ক কি, আর ও কোথায় বা থাকছে, কেনই থাকছে আমার সাথে, সেটা খুঁজে বের করুন। আর হ্যাঁ, বলেই অপূর্বর একটু কাছে দাঁড়ালো। আনভির বলল, যদি আহি কখনো বলে যে ও আপনার কাছে যেতে চায়, ট্রাস্ট মি, আমি আহিকে ফেরত দেব আপনার কাছে। বাট কোনোভাবে আপনি যদি জোর করার চেষ্টা করেন, দেন আই উইল কিল ইউ। আনভিরের এই কথায় নিজেকে ঠিক রাখতে পারলো না অপূর্ব। একজন রক স্টারকে থ্রেট দিচ্ছে এটা ভাবতেই গান বের করে তাক করলো আনভিরের কপালে। এতক্ষণ অদূরেই দাঁড়িয়েছিল আনভিরের বডিগার্ড। যেই না এটা দেখলো অমনি বডিগার্ড পরপর দুবার শুট করলো মাটির কাছে। নিশানা অন্যত্র গেল অপূর্বের। বডিগার্ড আনভিরের সামনে এসে দাঁড়িয়ে অনুগত ন্যায় বলল, আপনি গাড়িতে গিয়ে বসুন এআরকে, এদের আমি দেখছি। এরা এমন কিছুই করবে না আসলাম, একবার এই দুঃসাহসটা করেই দেখুক। হ্যাঁ, অপূর্ব খুঁজে বের করুন আইকে। এবার রাহির কাছে দাঁড়ালো আনভি। অপূর্বর উদ্দেশ্যে বলল, এই যে এই মেয়েটা আছে না, ও হলো সব সমস্যার মূল। আমি আহিকে কেন আমার কাছে এনেছিলাম আর আমার সাথে আহির সম্পর্ক কি, সেটা এই মেয়েটা খুব ভালো করেই জানে। পারলে ওর কাছ থেকে জেনে নেবেন। আফটার অল আপনারা সবাই তো এত বছর শুধু ইউজ করে গিয়েছিলেন আহিকে, কিন্তু এখন তো আর হবে না অপূর্ব। এই বলে আনভির তাকালো অপূর্বর দিকে, বলল, এটা ভাববেন না যে আহির পাঁচ সম্পর্কে আমি কিছু জানি না। আপনি আপনার বাবা ওরফে চাচা মশাই, আহির সো কোল্ড বাবা অ্যান্ড লাস্ট আহি, শুধুমাত্র আহির মায়ের প্রপার্টি হাসিলের জন্য যা যা করেছেন এর প্রাপ্য তো দুনিয়াতেই ভোগ করে যেতে হবে। আহিকে ভুলে যান, কারণ আমি থাকতে আহির টু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবেন না আপনারা। বলেই আনভির গাড়িতে উঠে চলে গেল জায়গাটা প্রস্থান করে। অপূর্ব দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিমায়, চোখের দৃষ্টি নিষ্প্রভ। বারবার অপূর্ব একই ভুল করছে আনভিরকে সহজ সরল ভেবে, কিন্তু আনভিরও অমন না।
অপূর্ব নিজের চুলে আঙ্গুল চালালো। রাহির উদ্দেশ্যে বলল, আমি সব সত্য জানতে চাই রাহি, ইয়ারকে কি চাচ্ছে আসলে? ঘরে ক্রমাগত পায়চারি করে চলেছি আমি। হসপিটালে এখন তখন আনভিরের বলা কথাগুলোর কথা ভাবতেই আমার অন্তরাত্মা রীতিমতো কেঁপে উঠল। নাহিদ ভাইয়া আমার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সম্ভবত ওনাকে কোনো কাজ দিয়েছেন আনভির। আপাতত উনি ড্রয়িং রুমের সোফায় একগাদা কাগজপত্র। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।